তুমি যাইবে হোক বাবা বাড়িতে এলাম চাকরি দরকার না। আমি বলছি মা যদি মরেও যাই গাই আমার চাকরি ফেরত না পর্যন্ত আমি বেরোতে পারবো না। মা আমাদের কনস্টেবলকে মানুষই মনে করে না, তারা আমাদেরকে পুলিশ সদস্য হিসেবে গণ্য করে না, মনে করে যে আমরা তাদের মানে চাকর, মানে গুলাম, এক কথায় গুলাম। তাদের উপর নিপীড়ন, নির্যাতন, গুলিবর্ষণ এগুলো না করাই আমার উপর চড়াও হয় এবং পরবর্তীতে আমাকে অফিসে ডেকে নেয় এবং আমাকে গুম খুমের হুমকি দেয় যে আমার ওসি স্যার আমাকে একটা মিথ্যা সাক্ষী দিতে বলে মাদ্রাসার মানে বিপক্ষে। তখন আমি ওই সাক্ষীটা না দেওয়াতে ওসি স্যার আমার উপর ক্ষিপ্ত হয়। তারপরের দিনই ওসি স্যারে আমাকে যে কোনো একটা কারণে, ঠিক আছে, মাদক দিয়ে আমাকে ফাঁসি দেয়। তারপরে আমার চাকরি, আমার 1 মাস 5 দিন আমার জেল খাটি। তার জেল খাটি থেকে এসে আমি পুনরায় আবার ওই মামলাটা আপিল করে এবং আমি পুলিশ লাইনে যে হাজির হই। হাজির হওয়ার পরে আমি প্রায় দীর্ঘদিন ছিলাম পুলিশ লাইন সাসপেনশন অবস্থায়। যখন আমরা সাসপেনশন অবস্থায় আসি তখন মনে করেন আমরা খুব অবহেলিত থাকি। যারা পুলিশ লাইন সাসপেনশন থাকে শুধু তারাই বলতে পারবে যে কতটা অবহেলিত হয় এই পুলিশ সদস্য। তারপরে মনে এতটা ক্ষোভ আসলো, ওসি স্যারের কাছে যে অনেক রিকোয়েস্ট করছে যে স্যার আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ওসি স্যারের কোনো পাত্তা দিল না, কারণ আওয়ামী লীগ সরকার মানে সরকার যখন ছিল তখন আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যরকম একটা হেরাম ছিল, অন্যরকম একটা পাওয়ার ছিল। আমাদের কনস্টেবলকে মানুষই মনে করে না, তারা আমাদেরকে পুলিশ সদস্য হিসেবে গণ্য করে না, মনে করে যে আমরা তাদের মানে চাকর, মানে গুলাম, এক কথায় গুলাম। তাদের মানে অবৈধ আদেশগুলো আমাদের পালন করতেই হবে। আর আমি অবৈধ আদেশ পালন করে নেবি দেয় আজকে আমাদের আমার এই করুণ পরিণতি। 2013 সালে যখন হেফাজত আন্দোলন হয়, তো ওই সময় কয়েকদিন ডিউটিকালীন সময়ে আমার ঊর্ধ্বতন ডিসি এবং আরও ঊর্ধ্বতন মহোদয় যে অবৈধ আদেশগুলো দিয়েছিল, সে অবৈধ আদেশগুলো আমি না পালন করায় হেফাজত আন্দোলনে তাদের উপর নিপীড়ন, নির্যাতন, গুলিবর্ষণ এগুলো না করায় আমার উপর চড়াও হয় এবং পরবর্তীতে আমাকে অফিসে ডেকে নেয় এবং আমাকে গুম খুমের হুমকি দেয় যে আমার বাড়ি বগুড়া গাবতলী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির পাশে বাড়ি হয়। তো আমাকে বলে যে তুই বিএমপি করিস, তোর পরিবার বিএমপি করে। তো যদিও আমার পরিবার এবং আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমি ছাত্র জীবনেও কখনো দল করিনি, আমার পরিবারও কোনো দল করে না, আমি একটা সাধারণ পরিবারের ছেলে। তো এই ট্যাগ দিয়ে সে আমাকে অফিসে ডেকে নেয় এবং আমাকে জোরপূর্বক স্বেচ্ছায় অব্যাহতিতে 3টা কাগজের স্বাক্ষর নেয় এবং এই স্বাক্ষর দিয়ে বলে দেয় যে জীবনে বাঁচতে চাইলে কিছু তোমাকে অব্যাহতি দিয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে কোনো মামলা করলে আমরা গুম করে ফেলবো, তোমার পরিবারকে গুম করে ফেলবো। বিগত স্বৈরাচার সরকারের আমলে এই বিগত 10 বছরে আমি এবং আমার পরিবার বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি এবং এই সময়ে আমি কোনো কোর্ট বা থানায় এ বিষয়ে কোনো মামলা করার সাহস পাইনি। আজ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার প্রেক্ষাপটে আজকে আমি মুক্ত কণ্ঠ ফিরে পেয়েছি। অপারেশন করার পরে বাড়িতে নিয়ে গেছে, তারপর আমার ইউনিট থেকে কাগজ পাঠাইছে যে তুমি ইউনিটে এসে যোগদান করো। আমি অনেক কষ্ট করে আমি 2 জনের কাঁধে ভর করে এসে তারপর ইউনিটে আসছি। তার বলতেছে তোমার চাকরি চলে গেছে। স্যার আমি তো এই অবস্থা কিছু বলতে পারবো না, আমার তো স্যার পরিস্থিতি খুব খারাপ, আমার তো স্যার ব্রেন টিউমার হয়েছে, আমার বলছে 2 বছর রেস্টে থাকা লাগবে। স্যার যদি আমার অন্যায় হয়, অত্যাচার অন্যায় হয় স্যার, আমি যদি দুষ করে থাকি স্যার, আমার ফৌজদারি মামলা আছে, এই ফৌজদারি মামলা শেষ না পর্যন্ত স্যার আমার রাখেন স্যার। স্যার আমার ফ্যামিলিটা আমার উপর নির্ভর করে স্যার, আমি ফ্যামিলির বড় ছেলে স্যার, আমি মাটি কেটে লেখাপড়া করছি স্যার, অনেক কষ্ট করছি, আমার বাবা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করেছে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু আমার অন্যায় বাবা অত্যাচার করে আমার বাড়ি ছেড়ে দিছে। আমি তখন কিছু বলতেও পারি নাই। পরে যখন আমি সুস্থ হয়েছি কিছুটা, তখন আমি বললাম যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি যে আমার চাকরিটা দেখাই নিল। আমি তখন ব্রেন টিউমার আক্রান্ত, আমি চাকরিটা না হলে আমি কী করবো, আমি এই পরিস্থিতিতে কই যাবো, কী করবো। আমার বাবা কয় বাবা আমি বাচ্চা আছি, তোর বাড়ি কেটে ফালাম, তোরে তুই বাড়িতে থাক, খুঁজতে চাইস না। এখনো আমি আমার বাহের অনুমতি না লই এসে আমি এই জায়গাতে আইলেছি। আমার শরীর কাঁপে, আমি বেশিক্ষণ বাইরে থাকতে না। আজকে 8 দিন যাবে জায়গা খাইয়া না খাইয়া এই জায়গার ভিতরে আছি। আমি অনেক কষ্ট করে আছি, আমার অনেক বেসমেন্ট আমার খাওয়ায়। আমার বাবা যে আমার 10 টাকা দিব এই সামর্থ্য আমার বাবার নাই। মারে ফোন দিচ্ছে, মা মানে আসলে মা বাবা তুমি তো জানো কি অবস্থা আছি, তোমার অনেক চেষ্টা করছি, অনেক ইয়ে করে তোমার চিকিৎসাটা করছি, বন্ধু বান্ধবের থেকে আত্মীয় স্বজনদের টেয়া নিয়ে তোমার টেয়া বাড়াইতাম না। তুমি যাইবে হোক বাবা বাড়িতে এলাম চাকরি দরকার না। আমি বলছি মা যদি মরেও যাই গাই আমার চাকরি ফেরত না পর্যন্ত আমি বেরোতে পারবো না। মা তো আমার ফৌজদারি মামলা খালাস হয়েছে, আমার একদিন জেল হয়েছে না, আমার কোনো পানিশমেন্ট
সাসপেন্ড হয়েছে না, কিন্তু বিভাবিক মামলাটা দিয়ে যে আমার বাড়িপাড়া দিল, আমার মিথ্যা একটা ইয়া দিয়ে যে আমার বাড়িপাড়া দিল। আমি এই কলঙ্ক নিয়ে এলাকার ভিতরে থাকতে পারি না। যে আইয়াতে কখিরে তুই তো এত ভালো ফলা বিড়ি খাচ্ছা, সিগারেট খাচ্ছা, নামাজ পড়স, তোর বাড়িপাড়া দিল কে লাগা। আমি এই আত্মীয় স্বজনের কাছে মুখ দিতে পারি না। বিশ্বাস করবেন, আমি ঘরে একটা টং দোয়ানো কুড়ে ঘরের মতো বইয়া থাই, তারপর ঘরকে আমার জিজ্ঞাসা করে চাকরিত কবে যাবি, চাকরিত কবে যাবি। এখানেও যে আসছি আমার জানে আর আমি চাকরি জয়েন দিছি, কিন্তু আমি কিভাবে কি করবো সামনের দিকে আমি কোনো আমার ভবিষ্যৎ কুলকিনারা পাইতেছি না। আমার এই জায়গাতে আমি 5 কেজি ওজন লয়ে আমি হাঁটতে পারি না, আমার শরীর কাঁপে। এখানে যে আছি আমি মনের সাহসে বন্ধুরা সাথে আমি